আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটি হলো কোণ পরিমাপের ধারণা। এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো শিখব সেগুলো জেনে নিই। আমরা শিখব জ্যামিতিক কোণ, রশ্মির ঘূর্ণনের দ্বারা কোণের ধারণা, ত্রিকোণমিতিক কোণ, ধনাত্মক কোণ ও ঋণাত্মক কোণের ধারণা, ত্রিকোণমিতিক কোণ পরিমাপের পদ্ধতি এবং রেডিয়ানের ধারণা। প্রথমে আমরা জ্যামিতিক কোণ নিয়ে আলোচনা করব। আচ্ছা, জ্যামিতিক কোণ কি? যখন দুটো রশ্মি একই বিন্দু থেকে বের হয় তখন তাদের মাঝে যে ফাঁক তৈরি হয় সেটাই জ্যামিতিক কোণ। যেমন দেখো, ও বিন্দু থেকে একই বিন্দু বলছে মানে ও, দুটি রশ্মি মানে বলছে ও এ আর ও বি। দুটি রশ্মি যখন একই বিন্দু থেকে বার হচ্ছে তাদের মধ্যে যখন যে ফাঁক তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলছি? জ্যামিতিক কোণ। আচ্ছা, জ্যামিতিক বলার কারণ কি? কারণ এটা জ্যামিতির মধ্যে সংজ্ঞায়িত। যেমন হচ্ছে জ্যামিতিক কোণের সংজ্ঞা লিখতে গিয়ে আমরা রশ্মি এবং বিন্দুর কথা বলছি। এই রশ্মি এবং বিন্দুর ধারণা আমরা জ্যামিতি থেকে পাই, তাই জন্য একে জ্যামিতিক কোণ বলা হচ্ছে। আচ্ছা, কোণের অংশগুলো কি কি? শীর্ষবিন্দু, বাহু এবং কোণ। আচ্ছা, শীর্ষবিন্দু মানে কি? শীর্ষবিন্দু মানে হচ্ছে এইটা যে কমন পয়েন্ট, সেটা হচ্ছে শীর্ষবিন্দু। আর বাহু বলতে কি? কমন পয়েন্ট বলতে দুটো রশ্মি যে বিন্দু থেকে বার হয়েছে, দেখো এ পয়েন্টটা, দেখো এটা কিন্তু দুটোর মধ্যে নেই, বিটাও দুটোর মধ্যে নেই, ওটা দেখো দুটোর মধ্যে আছে, ও এর মধ্যেও আছে, ও বির মধ্যেও আছে, তাই জন্য এটাকে বলছে শীর্ষবিন্দু বলছে। বাহু কোনটা? ও এ আর ও বি হচ্ছে দুটো বাহু। আর কোণ কোনটা? এই যে মাঝের গ্যাপ, যে গোলাপি কালার অংশ দেখতে পাচ্ছি চিহ্নিত করেছে, সেটা হচ্ছে কোণ। আচ্ছা, কী দিয়ে মাপ হয়? এটা হচ্ছে ডিগ্রি এককে মাপ হয় এবং কোন যন্ত্র দিয়ে মাপ হয়? প্রোটেক্টর দিয়ে। প্রোটেক্টর মানে কি? চাঁদা। তোমরা যে নিশ্চয়ই চেনো, চাঁদাটাকে আমরা প্রোটেক্টর বলি। আচ্ছা, ডিগ্রি আর প্রোটেক্টর মানে দুটো আমরা বলছি দুটো দিয়ে মাপ হয়, মানে যন্ত্র ব্যবহার করি হচ্ছে প্রোটেক্টর। মানে ধরো কোনো দড়ি মাপার সময় আমরা স্কেল দিয়ে মাপি, তেমন আমরা কোণ মাপার সময় যন্ত্র হিসাবে আমরা প্রোটেক্টর বা চাঁদা দিয়ে মাপি। আর একক হিসাবে যেমন দড়িকে আমরা মিটার দিয়ে মাপি, এটা হচ্ছে আমরা ডিগ্রি দিয়ে মাপি। ডিগ্রি ছাড়াও আরও একক আছে, তার মধ্যে একটা হচ্ছে ডিগ্রি। যেমন কি তোমরা কিলোগ্রাম, ধরো কারোর হাইট আমরা সেন্টিমিটারে মাপতে পারি, ফুটেও মাপতে পারি, তেমন ডিগ্রি হচ্ছে তাদের মধ্যে একটা। যেমন ডিগ্রি ছাড়াও আরও একক আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। আচ্ছা, এরপর তোমরা বলো কোণের প্রকারভেদ। আচ্ছা, প্রথমে আমরা দেখি সূক্ষ্মকোণ বলতে কি বুঝি। সূক্ষ্মকোণ বলতে 90 ডিগ্রির থেকে কম কিন্তু 0 থেকে বেশি, সেই কোণটাকে কি বলছি আমরা? সূক্ষ্মকোণ বলছি। মানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত আমরা এটাকে সূক্ষ্মকোণ বলতে পারি। 89 ডিগ্রি থেকে বেশি, 89.5 সেটা বলতে পারি। 90 থেকে কম হলেই হবে, 90 ডিগ্রি থেকে কম হলেই হবে, সেটাকে আমরা সূক্ষ্মকোণ বলতে পারি। সমকোণ বলতে কি বুঝি? ঠিক 90 ডিগ্রি হলে তাকে আমরা সমকোণ বলবো। স্থূলকোণ বলতে কি বুঝি? 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে কম, তাকে আমরা কি বলবো? স্থূলকোণ বলবো। আচ্ছা, সরল কোণ বলতে কি বুঝি? ঠিক 180 ডিগ্রি হলে তাকে আমরা সরল কোণ বলবো। আর পূর্ণ কোণ কি? ঠিক যদি 360 ডিগ্রি হয় সেটাকে আমরা পূর্ণ কোণ বলবো। আচ্ছা, কোণের বাস্তব উদাহরণ কি? ধরো ঘড়ির কাঁটা হচ্ছে, ঘড়ির কাঁটা ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে আমরা কোণের বাস্তব উদাহরণ দেখতে পাই। এছাড়া রাস্তার মোড়ের মধ্যেও কোণ আমরা দেখতে পাই। আচ্ছা, এরপরে আমরা পরের টপিক নিয়ে আলোচনা করব। রশ্মির ঘূর্ণনের দ্বারাও কি কোণের ধারণা পাওয়া যায়? হ্যাঁ,
রশ্মির ঘূর্ণনের দ্বারাও কোণের ধারণা পাই। কিভাবে পাই? ধরো একটা রশ্মি আছে ওয়ে, এবার ওয়েকে আমি ঘুরিয়ে ওপিতে নিয়ে গেলাম। কিছুটা ধরো ভাবতে পারো, বাস্তব উদাহরণ দিলে যদি বলি, ধরো তুমি ও বিন্দু তোমার হাতে, তোমার ও বিন্দুটা হচ্ছে তোমার হাত, তোমার হাতে সেখানে একটা দড়ি আছে, সেখানে দড়িটা হচ্ছে ওয়ে, এবং এ বিন্দু ধরো একটা ঢিল বাঁধা আছে, যদিও এটা পুরোপুরি ঠিক না। ঢিল বাঁধা আছে মানে তুমি এর একটা লেংথ বলছো, তার দৈর্ঘ্য আছে বলছো, সেটা পুরোপুরি ঠিক না। তোমরা জানো, তোমরা ক্লাস 6-এই জেনেছো যে রশ্মির কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। তুমি এটাকে, ঢিলটাকে তুমি অসীম দূরত্ব পর্যন্ত ভাবতে পারো, ভেবে তুমি এটাকে ঘোরাচ্ছ। ধরো তারপর ঘুরে এখানে আসলো রশ্মিটা, তারপর যে পরিমাণ ঘূর্ণন হলো, যে এখান থেকে ঘুরিয়ে যখন তুমি এই অবস্থানে নিয়ে গেলে, ঠিক আছে, ধরো রশ্মিটা প্রথম ওয়ে বরাবর এইভাবে গিয়েছে, তারপর ওপি বরাবর এইভাবে এখন আছে, ঘোরানোর ফলে যে পরিমাণ ঘূর্ণন হলো সেটা হচ্ছে কোণ বলতে পারি। আচ্ছা, ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ সেই সম্বন্ধে আমরা একটু পরে আলোচনা করছি। তাহলে যদি বলি সংজ্ঞা তোমাকে জিজ্ঞেস করি, তুমি তাহলে কি বলবে? যে একটি রশ্মি যখন একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে ঘোরে তখন তার ঘূর্ণনের পরিমাণই হলো কোণ। যখন কোনো ঘূর্ণন হয় না, মানে যেমন ছিল তেমনই আছে, তখন কোণটা হচ্ছে 0 ডিগ্রি। যদি তুমি এমন আছে ঘুরিয়ে তুমি এই অবস্থানে আনলে ছবির মতো, তখন কি হচ্ছে? 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। তুমি ঘুরিয়ে ওয়েটাকে ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে তুমি ওবিতে আনলে, তখন কোণ তৈরি হচ্ছে কি? 180 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। তুমি এটাকে ঘুরিয়ে এইভাবে এতটা ঘোরালে, ঠিক আছে, এটাকে ঘুরিয়ে 90, তারপরে এখানে 180, তারপরে হচ্ছে এখানে আসলে 270 ডিগ্রি, পুরোটা ঘুরিয়ে দিলে ছবিতে দেখতে পাচ্ছ যেমন, সেটা হচ্ছে 360 ডিগ্রি কোণ আমরা পাবো। আচ্ছা, এরপর আমরা ত্রিকোণমিতিক কোণ সম্বন্ধে আলোচনা করব। জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণের পার্থক্য কী? জ্যামিতিক কোণ হলো দুটি রশ্মির মধ্যে ফাঁক, সেটাকে আমরা কি বলবো? জ্যামিতিক কোণ। আর ত্রিকোণমিতিক কোণ হলো একটি রশ্মি স্থির বিন্দুকে কেন্দ্র করে ঘোরার হচ্ছে পরিমাণ। স্থির বিন্দুকে কেন্দ্র করে ঘোরার পরিমাণটাকে আমরা কি বলছে? ত্রিকোণমিতিক কোণ। যেমন আমরা আলোচনা করছিলাম যে ঘূর্ণনের ধারণা থেকে আমরা আসলে ত্রিকোণমিতিক কোণ পাই, ত্রিকোণমিতিক কোণের ধারণা পাই। যেমন এবার এখানে জ্যামিতিক কোণে তোমরা কোনো ধনাত্মক এবং ঋণাত্মক কোণের কোনো কনসেপ্ট নেই, কিন্তু ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে দু রকম কোণ আছে, একটা হচ্ছে ধনাত্মক কোণ, একটা হচ্ছে ঋণাত্মক কোণ। ধনাত্মক কোণ কি কাকে বলছি? যখন আমরা ঘোরাই, ধরো ওই রশ্মিটাকে আমরা ঘোরাচ্ছি, ঘুরে ওবি রশ্মিতে আনলাম, দেখো এটাকে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছি, তখন আমরা কি পাই? ধনাত্মক কোণ পাই। যদি ওবি থেকে আমরা ওয়েতে আসতাম, তাহলে নিশ্চয়ই দেখো ঘড়ির কাঁটার দিকে আসতে হতো, সেক্ষেত্রে আমরা ঋণাত্মক কোণ পেতাম। যেমন এখানে দেখতে পাচ্ছ এই ছবিতে, ওয়ে থেকে আমরা ওবিতে এসেছি, কোন দিকে ঘুরেছি? ঘুরিয়েছি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। আচ্ছা, প্রাথমিক বাহু এবং চূড়ান্ত বাহু বলতে কী বুঝি? প্রাথমিক বাহু বলতে প্রথম রশ্মিটা যেই অবস্থানে ছিল সেটা হচ্ছে প্রাথমিক বাহু, ঘোরানোর পরে যে অবস্থানে আসলো সেটা হচ্ছে চূড়ান্ত বাহু। আচ্ছা, যেমন এখানে কয়েকটা ছবি দিয়ে বুঝিয়েছি, দেখো চূড়ান্ত বাহু প্রাথমিক বাহুর উপরেই আছে, চূড়ান্ত বাহু প্রাথমিক বাহুর উপরে আছে, সেটা হচ্ছে 0 ডিগ্রি, মানে কোনো কিছুই ঘোরায়নি। তারপর এখানে দেখো, ছবিতে দেখো এখানে যতটা ঘুরিয়েছি, চূড়ান্ত বাহু উপরের দিকে লম্ব অবস্থায় আছে,
দেখ ওয়ের ওপর লম্ব অবস্থায় আছে, সেটা তাহলে কি তৈরি হচ্ছে, 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। আর চূড়ান্ত বাহু প্রাথমিক বাহুর বিপরীত দিকে, চূড়ান্ত বাহু প্রথম প্রাথমিক বাহু কোন দিকে ছিল, এই বরাবর, আর প্রাথমিক বাহু কোন দিকে ছিল, এই দিক বরাবর, চূড়ান্ত বাহু কোন দিকে আছে, এই ডিরেকশনে, এই দিকে, তখন কি কোণ তৈরি হচ্ছে, 180 ডিগ্রি। এবার ধরো একটা ওয়ে রশ্মিটাকে ঘোরালাম, ঘুরিয়ে আবার এখানেই আনলাম, একই জায়গায় আনলাম, ঠিক আছে, তখন আমরা 360 ডিগ্রি কোণ পাবো। যদি একবার ঘোরাই 360 ডিগ্রি কোণ পাবো, যদি দুবার ঘোরাই 720 ডিগ্রি কোণ পাবো। এবার দেখো এখানে যদি উল্টো দিকে ঘোরাই লম্বভাবে, উল্টো দিকে ঘুরিয়ে লম্ব অবস্থানে আনি, তখন আমরা -90 ডিগ্রি পাবো। আচ্ছা, কোণের পরিমাণ ডিগ্রি সর্বাধিক ব্যবহৃত হয় এবং রেডিয়ান ত্রিকোণমিতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা একক। আচ্ছা, কোণের অবস্থান, এটাকে কোণের অবস্থানগুলো দেখো, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে। আচ্ছা, এই বিষয়টা আমরা আর একটু পরে আলোচনা করছি। প্রথমে আমরা দেখে নিই যে ঘড়ির কাঁটার বিপরীতে আর ঘড়ির কাঁটার দিকে কীভাবে ঘূর্ণন হয়। তোমরা একটা রশ্মি দেখতে পাচ্ছ, এটাকে আমরা ঘোরাবো, রশ্মিতে চাকতি দেখতে পাচ্ছ, এই যে ঘোরাচ্ছি, এইটাকে লক্ষ্য করে দেখো ভালো করে, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে ঘুরছে, এই ঘূর্ণনটাকে আমরা বলবো ধনাত্মক কোণ, ঠিক আছে। এই বরাবর ঘুরিয়ে আমি 90 ডিগ্রি অবস্থানে আনলে, লম্ব অবস্থানে আনলে, সেটাকে আমরা বলবো +90 ডিগ্রি। ধরো প্রথম প্রাথমিক অবস্থায় এরা এইভাবে আছে, এবার এটা আমরা ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছি, দিয়ে লম্ব অবস্থানে আনলাম, আগের অবস্থানে লম্ব অবস্থান, এটাকে এইভাবে এই কোণটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে -90 ডিগ্রি। অর্থাৎ এখানে দিকটা ভীষণ ইম্পর্ট্যান্ট, যেটা জ্যামিতিক কোণে ছিল না। জ্যামিতিক কোণে শুধুমাত্র ফাঁকটাই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখানে ত্রিকোণমিতিক কোণে কোন দিকে ঘোরাচ্ছি সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আচ্ছা, জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের আমরা তুলনা করি। জ্যামিতিক কোণ কি বলছে, দুটি রশ্মির মধ্যে ফাঁককে আমরা জ্যামিতিক কোণ বলি। আর একটি রশ্মি যখন একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিয়ে ঘুরে, তখন ঘূর্ণনের যে পরিমাণ ঘূর্ণন হয় তাকে আমরা ত্রিকোণমিতিক কোণ বলি। গঠন কি, এই দুটি রশ্মি স্থির থাকে, দুটি রশ্মি বা বাহু যাই বলো না কেন, সেটা হচ্ছে স্থির থাকে। আর একটি রশ্মি প্রাথমিক বাহু স্থির থাকে, চূড়ান্ত বাহু ঘুরে নতুন অবস্থানে যেতে পারে, যদি না যায় তাহলে শূন্য, যদি যায় তাহলে একটা কিছু পরিমাণে একটা কোণ তৈরি হবে। আচ্ছা, দিকের গুরুত্ব, দিক খুব গুরুত্বপূর্ণ নয়, কোণ শুধুমাত্র ফাঁক দ্বারা নির্ধারিত হয়, অর্থাৎ ওয়ে প্রাথমিক অবস্থানে ছিল কি অন্তিম অবস্থানে ছিল এটা ব্যাপার না। এখানে দেখো লক্ষণীয় বিষয়, এখানে দেখো কোনো তীর চিহ্ন দেওয়া নেই, অর্থাৎ কোন দিকে ঘুরছে সেটা দেখানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু জ্যামিতিক কোণের ক্ষেত্রে। কিন্তু ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে তোমাকে অবশ্যই বলতে হবে যে কোন দিকে গিয়েছে। ধরো আঁকলাম, এখানে ধরো আমি একটা ছবি আঁকছি, জ্যামিতিক কোণ আঁকার সময় আমি এইভাবে এঁকে দিলাম, ধরো এটা লিখলাম 30 ডিগ্রি, এর কোনো জটিলতা নেই, এখানে কোনো ভুলও নেই। কিন্তু ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে যখন আঁকবো, আমাকে এই 30 ডিগ্রি কোণই আঁকলাম ধরো, আমাকে অবশ্যই বলতে হবে এই ডিরেকশনটা চিহ্নিত করে দেখাতে হবে। যদি আমরা এটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই, তাহলে আমাকে এই ডিরেকশনটা দেখাতে হবে তীর চিহ্ন দিয়ে, যেটা এখানে দেখাতে হবে, তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে এটা ঘড়ির কাঁটার
বিপরীতে গিয়েছে, অর্থাৎ এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীতে গিয়েছে থেকে এই তথ্য থেকে আমরা বলতে পারবো, আমরা কি জানতে পারবো, যে ওয়েটা ছিল প্রাথমিক বাহু এবং ওবিটা হচ্ছে অন্তিম বাহু। এটা বলার কারণ কি, এটা না দেখালে যে সমস্যা তৈরি হবে সেটি হলো, ধরো আরেকটা কোণ আঁকছি, 30 ডিগ্রি কোণে আঁকছি, ধরো ও এ বি, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ আঁকছি, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে আঁকলাম এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে এই 30 ডিগ্রি কোণটা এঁকেছি। সেখানে যদি আমি 30 ডিগ্রি লিখি সেটা কিন্তু ভুল হয়ে যাবে, কেননা ঘড়ির কাঁটার দিকে যখনই ঘোরাচ্ছি এটাকে আমরা লিখতে হবে -30 ডিগ্রি লিখতে হবে, এবং সেখানে প্রাথমিক বাহু হয়ে যাবে ও বি এবং অন্তিম বাহু হয়ে যাবে ও এ। আচ্ছা, এর পরের কনসেপ্ট হচ্ছে যে এর মানটার রেঞ্জ কতটা, মানে কতটা সবচেয়ে কম কত হতে পারে, সবচেয়ে বেশি কত হতে পারে, সেটা আমরা জেনে ফেলি। জ্যামিতিক কোণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে হতে পারে, 0 ডিগ্রি হতে পারে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, এইভাবে 360 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। কিন্তু ত্রিকোণমিতিক কোণের কোনো সেরকম কোনো রেঞ্জ নেই। 0 হতে পারে, 0 থেকে কম হতে পারে, 0 থেকে বেশি হতে পারে, 360-এর থেকে বেশি হতে পারে, 360-এর থেকে কম হতে পারে, এর কোনো যা কিছুই হতে পারে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে। যে কোনো বাস্তব সংখ্যা লিখে তুমি যদি ডিগ্রি বসিয়ে দাও তাহলেই তুমি কোণ রিপ্রেজেন্ট করবে। তুমি সেটা -720 লিখতে পারো, -1550 লিখতে পারো, -1543 লিখতে পারো, সেটাতে কোনো ভুল নেই। আচ্ছা, জ্যামিতিক কোণে মেইন দুটো উপাদান হলো শীর্ষবিন্দু এবং 2 বাহু। আর ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে প্রাথমিক বাহু, চূড়ান্ত বাহু এবং ঘূর্ণনের দিক, এই 3টে উল্লেখ থাকতেই হবে। কোণের ধরন কি, শুধুমাত্র ধনাত্মক কোণ ধরা হয়, অর্থাৎ জ্যামিতিক কোণে তুমি বলতে পারবে না -30 ডিগ্রি, -40 ডিগ্রি, এটা জ্যামিতিক কোণের ক্ষেত্রে তুমি বলতে পারবে না। কিন্তু ত্রিকোণমিতিক ক্ষেত্রে তুমি এটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, শূন্য হতে পারে, যা কিছু হতে পারে। ব্যবহার কি, জ্যামিতিক চিত্র, ত্রিভুজ, বহুভুজ ইত্যাদিতে তোমরা জ্যামিতিক কোণের প্রয়োগ দেখতে পাবে। আর ত্রিকোণমিতিক কোণ, যে ত্রিকোণমিতির বিভিন্ন কনসেপ্টের বিশ্লেষণ করতে, বৃত্তের ক্ষেত্রে, তরঙ্গ, ভৌতবিজ্ঞানের বিভিন্ন কনসেপ্ট ব্যবহার করতে আমরা ব্যবহার করে থাকি। চিত্রে উপস্থাপন, দুটি রশ্মির মধ্যে ফাঁক দেখানো হয়, একটি রশ্মির ঘূর্ণন দেখানো হয় ছবিতে, ঠিক আছে, ছবি আঁকার সময় শুধু এটা দেখানো হয়, ঘূর্ণনটা দেখানো হয়। জ্যামিতিক কোণের উদাহরণ দেখো, এখানে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে কম, 0 থেকে 90 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। সমকোণ হচ্ছে 90 ডিগ্রি হলে সমকোণ। স্থূলকোণ কি, 90 থেকে 180-র মধ্যে, ঠিক আছে। আর সরলকোণ হচ্ছে 180 ডিগ্রি। আর ত্রিকোণমিতিক কোণের উদাহরণ হচ্ছে ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ। যখন আমি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাবো আমরা ধনাত্মক কোণগুলো পাবো, এবং ঘড়ির কাঁটার দিকে ঘোরালে আমরা ঋণাত্মক কোণগুলো পাবো। আচ্ছা, ধনাত্মক এবং ঋণাত্মক কোণের ধারণা সম্বন্ধে আমরা আলোচনা বিস্তারিত করেছি, আর আলোচনা করছি না, ছবিতে দেখে নাও। শুধুমাত্র জাস্ট সংক্ষেপে একটু রিপিট করি, রিভিশন দিয়ে নিই। ধরো এখানে থিটা কোণ যদি আমি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাচ্ছি তখন দেখো +θ লিখছি, এবং ওই প্রাথমিক অবস্থান থেকে যখন আমরা ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছি দেখো -θ লিখছি। এখানে দেখো এই চিহ্ন এবং দিক দুটোই উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। ধনাত্মক কোণের উদাহরণ আর ঋণাত্মক কোণের উদাহরণ তোমরা আগে জেনেছো, আর আলোচনা করছি না। ত্রিকোণমিতিক কোণ কী কী পদ্ধতিতে পরিমাপ করা হয়, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে একটি পূর্ণ ঘূর্ণনকে 360টি সমান ভাগে ভাগ করা হয় এবং প্রতিটি ভাগকে 1 ডিগ্রি বলে,
আর বৃত্তীয় পদ্ধতিতে এখানে কোন মাপ হয়? বৃত্তের চাপ দিয়ে। যদি চাপের দৈর্ঘ্য সমান ব্যাসার্ধ হয় তাহলে কোণ সমান 1 রেডিয়ান। আচ্ছা, আমরা এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি। এখানে কি লেখা আছে? ধরো তোমরা একটা পিৎজাকে ধরো এরকম পিৎজা আছে, পিৎজা ধরো একটা কেন্দ্র আছে, কেন্দ্র বরাবর তুমি ছুরি দিয়ে বিভিন্নভাবে কাটছো, এরকমভাবে কাটছো, এভাবে কেটে তুমি দেখলে 360টা টুকরো হলো। 360টা টুকরো হলে এখানে ধরো আমি কয়েকটা টুকরো করে দেখিয়েছি, 1 2 3 4 5 6 7 8, 8 টুকরো আছে। এরকম 360টা তোমাকে টুকরো বানাতে হবে। একটা বড় পিৎজা আছে, কল্পনা করো। তাহলে প্রতিটা টুকরো, ঠিক আছে, প্রতিটা টুকরোতে যে কোণ তৈরি হচ্ছে সেটাকে আমরা 1 ডিগ্রি বলতে পারি। এবার রেডিয়ান, রেডিয়ান বলতে কি বুঝবো? 1 রেডিয়ান বলতে কি বুঝি? একটা বৃত্ত আছে, এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছ, বৃত্তের ব্যাসার্ধ কত লেখা আছে এখানে? আর। এবার আমরা যদি ফিতা দিয়ে এই যে বৃত্তের পরিধি বরাবর আমরা আর মাপ নিয়ে যদি কেটে ফেলি, ধরো এখানে যে আমাদের এল নিয়েছে, এখানে যদি আর মাপ নিয়ে যদি আমি কাটি, তাহলে ব্যাসার্ধ আর এই যে চাপ, এটাকে আমরা কি বলি? চাপ বলি, বৃত্তচাপ। এই বৃত্তচাপটা মানে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে, ঠিক আছে, সেটাকে আমরা 1 রেডিয়ান বলবো। অর্থাৎ বৃত্তের চাপ এবং বৃত্তের ব্যাসার্ধ যদি সমান হয় সেটাকে আমরা 1 রেডিয়ান বলবো। এখানে আর জায়গায় তোমার 5ও থাকতে পারে, 6ও থাকতে পারে, 7ও থাকতে পারে। ধরো একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ হচ্ছে 10, তাহলে আমরা 1 রেডিয়ান যদি কোণ পেতে চাই, তাহলে আমাকে ফিতা দিয়ে পরিধি বরাবর 10 মিটার আমাকে কেটে নিলাম। কেটে নিয়ে দেখব যে পিৎজার টুকরা তৈরি হচ্ছে সেটা যে কোণ তৈরি হচ্ছে, সেটা যে কোণ তৈরি করছে সেই কোণটাই হবে 1 রেডিয়ান কোণ। আচ্ছা, তাহলে বৃত্তচাপটা সবচেয়ে বেশি কত হতে পারে? বৃত্তচাপের দৈর্ঘ্য তুমি সবচেয়ে বেশি কত নিতে পারো? তুমি তো অসীম দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তচাপ নিতে পারবে না, কেন? বৃত্তের পরিধির একটা নির্দিষ্ট মাপ আছে, তার মধ্যে থেকে কাটতে হবে তোমাকে। এবং তোমরা জানো বৃত্তের পরিধি হচ্ছে 2πr। যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয়, বৃত্তের পরিধি হবে 2πr। অর্থাৎ 2πr থেকে তুমি বেশি কাটতে তো পারবে না। 2πr তো মোট আছে, যদি মোটও তুমি ভাবো, তাহলে মোটটা যদি লিখি সেটা হচ্ছে 2πr হবে। এতটাই সবচেয়ে বেশি নিতে পারো। আচ্ছা, কোণের মান কি সে বিষয়ে আমরা যদি আলোচনা করি, আমরা দেখব 360 ডিগ্রি সমান হচ্ছে 2π রেডিয়ান। আচ্ছা, 360 ডিগ্রি মানে 2π রেডিয়ান, এটা তথ্য হয়ে গেল। 360 ডিগ্রি মানে 2π রেডিয়ান কেন? 360 ডিগ্রি মানে 2π আর রেডিয়ান কেন, সেটা আমরা জানার চেষ্টা করি। আচ্ছা, 2π রেডিয়ান 360 ডিগ্রি সমান কেন, আমরা সেই বিষয়ে আলোচনা করি। আচ্ছা, রেডিয়ানের সংখ্যা আমরা আগেই জেনেছি, রেডিয়ান কি। এবার সাধারণ সূত্র, যে কোণের মান, ঠিক আছে, কোণ চাপের মানের উপর ডিপেন্ড করে আমরা থিটার মান পাই। চাপটা যত বড় হবে থিটা তত বড় হবে। চাপটা এতটা আছে, যদি এটা থিটা হয়, চাপটা যদি এত বড় হতো, মানে এই টুকরোটা এপির জায়গায় যদি এটা আর একটু বড় হতো, তাহলে আরও বড় কোণ পেতাম, এই বড় কোণটা পেতাম। এই সাধারণ ফর্মুলা হচ্ছে, কোণটা হচ্ছে আসলে দৈর্ঘ্য, এই চাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য এবং ব্যাসার্ধের অনুপাত, এত রেডিয়ান।
ধরো এটা 2 আর এই চাপটা নিলে 4, তাহলে 4/2 সমান হচ্ছে 2 রেডিয়ান। যদি ধরো ব্যাসার্ধ 2 এবং চাপটা 6 ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার আর চাপটা হচ্ছে ধরো 6 মিটার, তাহলে আমরা পাবো 3 রেডিয়ান। এক রেডিয়ান কখন পাবো? যদি দেখি ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং চাপের দৈর্ঘ্য সমান হয় তাহলে 1 রেডিয়ান পাবো। কারণ ধরো এটা আর এটাও আর, তাহলে আর কেটে যাবে, দিয়ে 1 পড়ে থাকবে, তাহলে আমরা 1 রেডিয়ান পাবো। এবার পূর্ণ বৃত্তে এই যে চাপটা দৈর্ঘ্য কত হবে? 2πr। তাহলে 2πr লিখলাম আর নিচে আর লিখলাম। এই ফর্মুলাতে ভালো করে দেখো, এই যে থিটার ফর্মুলাতে হচ্ছে এল হচ্ছে 2πr, কেন পুরোটা যদি পুরো বৃত্তটা নিয়ে এটা হচ্ছে 2πr, আর নিচে আর তো সবসময় সেম, কেটে গেলে দেখো 2 আর কেটে গিয়ে পড়ে থাকবে 2π, অর্থাৎ পূর্ণ বৃত্তটা মানে হচ্ছে 2π রেডিয়ান। এবার তোমাকে ধরো একটা প্রশ্ন করলাম, তোমাকে বললাম তোমার ক্লাসে 2জন বন্ধু আছে, 2জন বন্ধুকে তুমি প্রশ্ন করলাম, একজনকে প্রশ্ন করলাম যে তোমার উচ্চতা কত। ধরো বললাম তোমার উচ্চতা না বলে, ধরো আমি 2টো বন্ধু আছে, এ বি 2টো বন্ধু আছে, আর সি আর একজন তৃতীয় বন্ধু। এ আর বি দুজনকেই বললাম সি এর উচ্চতা তোমরা মাপো। ধরো একজনের উচ্চতা বললো যে 5 ফুট, 5 ফুট বললো না, ধরো আমি বললাম আর একটু সুবিধা হয় বললে, ধরো এর উচ্চতা বললো 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার বলাটাও ভুল হচ্ছে। আচ্ছা, তোমরা জানো যে 1 ফুট মানে হচ্ছে 12 ইঞ্চি, 12 ইঞ্চিতে 1 ফুট। এবার এ বলল সি এর উচ্চতা, এ বন্ধু বলছে সি এর উচ্চতা হচ্ছে 5 ফুট, আর বি বলছে সি এর উচ্চতা 60 ইঞ্চি। আমি বললাম তোমরা দুজনেই ঠিক, তার মানে তো আমরা বলতে পারি যে 60 ফুট মানে 60 ইঞ্চি মানে 5 ফুট বলতেই পারি, যেহেতু দুটোই সমান, যেহেতু দুজনেই ঠিক, যে 5 ফুট বলছে সেও ঠিক এবং যে 60 ইঞ্চি বলছে সেও ঠিক, তাহলে নিশ্চয়ই দুটো সমান হতে হবে। এবার আমরা জানি একটা পূর্ণ বৃত্ত ডিগ্রিতে যখন মাপি সেটা 360 ডিগ্রি হয়, এটা সবাই জানো। এবার আমরা বলছি 360ও ঠিক, আবার রেডিয়ানে মাপছি যখন, তখন আমরা বলছি যে 2π রেডিয়ানও ঠিক। তার মানে আমরা বলতে পারি তো 2π রেডিয়ান মানে 360 ডিগ্রি, যেমন 5 ফুট মানে 60 ইঞ্চি। তাহলে এবার ভাবো 2টো পাই মানে হচ্ছে 360 ডিগ্রি, তাহলে একটা পাই মানে কত? 180 ডিগ্রি। এইভাবে আমরা ধারণা পেলাম যে 2π রেডিয়ান মানে 360, এইভাবে পেলাম, বা পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, এইভাবে আমরা পাই। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রেডিয়ান একটা মাত্রাহীন রাশি। মাত্রাহীন রাশি হচ্ছে রেডিয়ান, একটা মাত্রাহীন রাশি। রেডিয়ান সাধারণত ছোট কোণ পরিমাপে সুবিধাজনক। ত্রিকোণমিতিতে রেডিয়ান পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। ধরো একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার, একটি কোন পরিমাপে চাপের দৈর্ঘ্য হচ্ছে 14 সেন্টিমিটার, তাহলে রেডিয়ানে কোণের মাপ কত? L/R, পরিধি বাই মানে বৃত্তচাপ বাই হচ্ছে ব্যাসার্ধ। বৃত্তচাপ হচ্ছে কত? 14, ব্যাসার্ধ হচ্ছে 7, 2 রেডিয়ান আমরা বলতে পারি। আচ্ছা, মাত্রাহীন রাশি বলতে কি বুঝি? মাত্রাহীন বলতে কি বুঝি সেটা তোমরা ভৌত বিজ্ঞানে তোমরা জেনেছো, সেই বিষয়ে আমরা আলোচনা করছি না, করলে আরও বড় হয়ে যায় ভিডিওটা। তোমরা ভৌত বিজ্ঞান থেকে জেনে নেবে যে মাত্রাহীন রাশি কী বলছে, যদি একক না থাকে আর কি। একক যেগুলো মানে আমি বলতে চাইছি, উপরে দেখো, ধরো এলটা কি মাপছো, ধরো এলটা 14 মিটার, 14 মিটার এলটা হচ্ছে, ধরো আমি বলতে চাইছি শর্টে বোঝাচ্ছি,
এলটা ধরো 14 সেন্টিমিটার, আর এর লিখছো 7 সেন্টিমিটার। তার সেন্টিমিটার তো ওপরে সেন্টিমিটার নিচে সেন্টিমিটার ক্যান্সেল করে দিচ্ছে, তাই জন্য হচ্ছে এটা কোনো, এই জন্য লিখছো 2 পাশে কোনো সেন্টিমিটার লেখার দরকার নেই, এই জন্য হচ্ছে এটা মাত্রাহীন হয়ে যাচ্ছে। কিন্তু গতিবেগ লেখার সময় তোমরা কাটতে পারবে না। গতিবেগ লেখার সময় কেমন, গতিবেগ লেখার সময় গতিবেগ কেন মাত্রাহীন রাশি নয় কেন? তার গতিবেগ লিখলে গতিবেগের একক কী, যে তুমি গতিবেগ কীভাবে বার করো, যে অতিক্রান্ত মানে স্মরণ বাই সময়। স্মরণ কিসের এককে লেখো? স্মরণ বাই সময় হচ্ছে গতিবেগ। স্মরণটা কি লেখো? ধরো 2 মিটার স্মরণ হচ্ছে, সময়টা কি 30 সেকেন্ড। মিটারের সেকেন্ড কেন কাটা যাবে? কাটা যাবে না। অর্থাৎ তুমি যখন তুমি যখন ফাইনাল উত্তর লিখবে সেখানে মিটার পার সেকেন্ড এটা এককটা থেকে যাবে, তাই জন্য এটা মাত্রাহীন হচ্ছে না। আরও বিস্তারিত আলোচনা জানতে গেলে তোমরা ভৌত বিজ্ঞান থেকে জানতে হবে তোমাকে। আচ্ছা, এবারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। ধরো একটা রশ্মি আছে, দুটো রশ্মি একই বিন্দু থেকে বেরিয়েছে, একটিকে ঘুরিয়ে আবার আগের অবস্থানে আনা হলো, শেষ পর্যন্ত কোণ কত হবে? ধরো একটা রশ্মি আছে ওয়ে, এটাকে তুমি ঘোরালে, ঘুরিয়ে 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 আবার তুমি এই অবস্থানে ফিরিয়ে আনলে। উদাহরণ দিচ্ছি, প্রথম রশ্মিটা ধরো এমন অবস্থানে আছে, চাকতিটাকে বোঝাচ্ছি, রশ্মির ডিরেকশন বোঝাচ্ছি, দিক বোঝাচ্ছি। ধরো এটাকে ঘোরাচ্ছি, ঘুরিয়ে দেখো এই আগের অবস্থানে আবার নিয়ে আসলাম। এর ফলে এই যে ঘোরালাম, এর ফলে যে আগের অবস্থানে আবার ফিরে আসলো, জ্যামিতিক অর্থে এর কোণ হচ্ছে 0 ডিগ্রি। কেননা কোনো ফাঁকি তৈরি হয়নি, আগের সঙ্গে কোনো এখানে কোনো ফাঁকি তৈরি হয়নি, তাই জন্য হচ্ছে জ্যামিতিক কোণ হচ্ছে 0। কিন্তু ত্রিকোণমিতিক কোণ হিসাবে ভাবলে এর কোণ হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, এর পরের প্রশ্ন হচ্ছে, দুটি রশ্মি একই বিন্দু থেকে বেরিয়েছে, যদি তাদের দৈর্ঘ্য অসীম পর্যন্ত বাড়ানো হয় কোণের মান কি বদলাবে? এখানে এই প্রশ্নটাই কনসেপচুয়ালি ঠিক নয়। যদি বলো কেন ঠিক না? রশ্মির সংজ্ঞা অনুযায়ী রশ্মির কোনো দৈর্ঘ্যই, নির্দিষ্ট দৈর্ঘ্যই নেই, তাকে অসীম পর্যন্ত কী বাড়াবে? রশ্মিটাই আর কি অসীম পর্যন্ত বিস্তৃত। তোমাকে যদি বলে টর্চ লাইট দিয়ে তুমি আলো যখন ফেলো, টর্চ লাইটের আলো কতটা গিয়েছে এর কোনো নির্দিষ্ট মাপ আছে? এ তো অসীম পর্যন্ত গিয়েছে, কোনো বাধা না থাকলে এটা অসীম দূরত্ব পর্যন্ত যাবে। তুমি ভাবতে পারো, মানে রশ্মিকে ভাবতে পারো মানে অসীম দূরত্ব পর্যন্ত যেতে পারে, মানে এর কোনো নির্দিষ্ট মাপ নেই। তাহলে এর অসীম দূরত্ব পর্যন্ত বাড়ানোর কনসেপ্টটি আসছে কেন? তাহলে এই ধারণাটা হচ্ছে ভুল। দুটি রশ্মি একই বিন্দু থেকে বেরিয়ে বিপরীত দিকে অবস্থান করলে কোণ কত হবে? ধরো ও বিন্দু থেকে বেরিয়ে ওবি থেকে এই দিকে গিয়েছে একটা, আর একটা এদিকে গিয়েছে, দুটো রশ্মি আলাদা দিকে অবস্থান করছে, ঘুরছে কি না ঘুরছে সেটা প্রশ্ন না, ধরো এটা আলাদা অবস্থানে আছে, তখন আমরা কি বলবো? এটা 180 ডিগ্রি কোণ তৈরি করেছে। আর আগেরটা একটা পয়েন্ট মিসিং হয়েছে, সেটা হচ্ছে এখানে আমরা বললাম 360 ডিগ্রি। 360 ডিগ্রি যদি বলে দাও সেটাও পুরোপুরি ঠিক হবে না, কেননা এখানে আমরা বলিনি যে ঘুরিয়েছি, সেটা ত্রিকোণমিতিক অর্থেও যদি বলো যে এটা 360 ডিগ্রি তাহলেও ভুল হতে পারে, কেননা আমি কখনো আগে বলিনি যে ঘুরিয়ে যে এনেছি সেটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরিয়েছি না ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়েছি। যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে তুমি আনো আগের অবস্থানে, তখন সেটা কোণ তৈরি হবে -360 ডিগ্রি। আর ঘড়ির কাঁটার বিপরীতে যদি ঘুরিয়ে তুমি আগের অবস্থানে আনো, তাহলে সেই কোণটা তৈরি হবে +360 ডিগ্রি। তোমাকে এই যে দিকটা কেন গুরুত্বপূর্ণ, এখানে তোমাকে একটা স্মরণ আর অতিক্রান্ত দূরত্বের কনসেপ্টটা এখানে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি। এটা তুমি রিলেট করতে পারো, জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণের মধ্যে যে তফাৎটা অনেকটা স্মরণ আর অতিক্রান্ত দূরত্বের মধ্যে
মিল আছে। যেমন ধরো তুমি এ পয়েন্টে দাঁড়িয়ে আছো, তুমি বি পয়েন্টে যেতে চাইছো, তুমি ধরো এইভাবে গিয়ে এখানে বিতে পৌঁছালে, এখানে অতিক্রান্ত দূরত্ব আলাদা হবে। ধরো এখানে অতিক্রান্ত দূরত্ব হলো 5 মিটার, তুমি আবার এইভাবে ঘুরে আবার তুমি বিতে পৌঁছালে, এখানে হয়ে গেল 7 মিটার। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব চেঞ্জ হচ্ছে। তুমি কোন পথে গিয়েছো তার উপর কিন্তু ডিপেন্ড করছে যে অতিক্রান্ত দূরত্ব কত। কিন্তু সরণের ক্ষেত্রে তুমি যেভাবেই যাও, সরণ সবসময় লম্ব দূরত্ব, এ থেকে বি এর লম্ব দূরত্ব সেটাই মাপা হচ্ছে। এ থেকে বি একটা সরলরেখা পাবে বা জুড়বে, জুড়ে সরলরেখা আঁকবে, যে দূরত্বটা পাবে সেটা হচ্ছে তার সরণ। অর্থাৎ সরণ চেঞ্জ হবে না, তুমি কোন পথে গিয়েছো তার উপর কোনো ডিপেন্ড করছে না, কোনোভাবেই সরণ ডিপেন্ড করছে না। সেইভাবে জ্যামিতিক কোণ, তুমি কোন অবস্থান থেকে ঘুরে কোথায় পৌঁছেছো, প্রাথমিক অবস্থান কি, অন্তিম অবস্থান কি, এর ওপর জ্যামিতিক কোণ নির্ভর করে না। জ্যামিতিক কোণ শুধু দেখবে যে তোমার মানে তাদের মধ্যে গ্যাপটা কত, দূরত্ব কত। যেমন সরণের ক্ষেত্রে দেখছো এর মধ্যে দূরত্বটা কত, সেটা সরণের ক্ষেত্রে যেমন ইম্পর্টেন্ট, জ্যামিতিক কোণে তেমনই ফাঁকটা কত ইম্পর্টেন্ট। কিন্তু ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে কোন কীভাবে তুমি ঘুরে গিয়েছো তার উপর নির্ভরশীল। যেমন অতিক্রান্ত দূরত্বটা তোমার পথের উপর নির্ভরশীল, তুমি যে পথে যদি দূরে দূরে ঘুরে ঘুরে যাও সেটা হচ্ছে বেশি হয়ে যাবে অতিক্রান্ত দূরত্বটা। তেমনই তুমি যদি 2 বা 3 বার ঘুরে যদি আগের অবস্থানে পৌঁছাও, কোনগুলো আরও বাড়তে থাকবে। অর্থাৎ এখানে আগের অবস্থানে কোন দুটো অবস্থানে পৌঁছেছো এখানে সেটাও মেন গুরুত্বপূর্ণ বিষয় না, কোন পথে গিয়েছো, কীভাবে গিয়েছো, এইগুলো হচ্ছে এই যে ইতিহাসটাও মনে রাখে। এরপরের প্রশ্নে আমরা চলে যাই। একটি রশ্মি 360 ডিগ্রি ঘুরে আবার আগের অবস্থানে আসলো, ত্রিকোণমিতিক কোণ কত? দেখো এখানে ত্রিকোণমিতিক কোণ কত, ত্রিকোণমিতিক কোণ রোটেশন হিস্ট্রি ধরে রাখা, আমি আগে বলেছি যে ঘূর্ণনের এখানে 360 ডিগ্রি ঘুরে আগের অবস্থানে আসলো, যে 360 ডিগ্রি বলো এটাও মানে পুরোপুরি ঠিক না। এখানে তোমাকে বলতে হবে, এখানে কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোন দিকে ঘুরেছে। এখানে ওরা অ্যাজিউম করে নিয়েছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছো, তাই ওরা 360 ডিগ্রি বলছে। কিন্তু এখানে একটা পয়েন্ট উল্লেখ করা প্রয়োজন, সেটা হচ্ছে কোন দিকে ঘুরেছে, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। আচ্ছা, 450 এবং 90 ডিগ্রি কোণ কি একই? আচ্ছা, 450টা প্রথম ঘোরার দিকে দেখার চেষ্টা করি, 450টা আসলে কি। এই যদি আমরা এটা লিখি, 4টে কোঅর্ডিনেট রাখি, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 90, এখানে আসলাম 180 ডিগ্রি, এখানে আসলাম 270, এখানে আসলাম 360, আবার এখানে আসলাম 450। 450 মানে আমি এ থেকে বিতে ঘুরছি, ঠিক আছে, এ থেকে আমি আসলে বিতে পৌঁছালাম। আর 90 ডিগ্রি মানেও দেখো এ থেকে বিতে পৌঁছেছো, মানে ও এ থেকে ও বি অবস্থানে পৌঁছেছো বলতে পারো। তাহলে একই অবস্থানে আছে, তাহলে জ্যামিতিকভাবে দুটো কোণ তো একই, জ্যামিতিকভাবে দুটো কোণের মানই হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু যদি ত্রিকোণমিতিকভাবে ভাবো এই দুটো কোণের মান আলাদা, ঠিক আছে। এবার দুটি কোণের টার্মিনাল সাইড একই হলে তারা কি সবসময় সমান? না, সবসময় সমান না। কি বলেছি যে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে রোটেশন হিস্ট্রিটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে কোন দিকে ঘুরেছে, মানে কতটা ঘুরেছে, কতবার ঘুরে ওখানে পৌঁছেছে, কোন পথে এসছে, সেইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাই জন্য এটা সমান নয়। এটা দেখো 0 আর 770 ডিগ্রি কি জ্যামিতিকভাবে আলাদা? জ্যামিতিকভাবে তো আলাদা না, কেননা এখানে দেখছো 90, এটা হচ্ছে 180, আবার এখানে আসলাম 270, 360, 450, 540, 600, 500 মানে তারপর হচ্ছে কত 630, তারপর হচ্ছে 720, মানে 720 মানে আবার আগের অবস্থানে ফিরে আসছি, মানে দুবার ঘুরছিলাম, ঘুরে আগের অবস্থানে ফিরছি। জ্যামিতিকভাবে তো কোনো পুরো পার্থক্য নেই, কিন্তু ত্রিকোণমিতিকভাবে এটার পার্থক্যতা আছে। এইটাও একই ব্যাপার, 270 মানে কি, এটা 90 গেলে 180, 270 এখানে আসলে, মানে এখান থেকে তুমি এখানে আসলে। আর 90 ডিগ্রি মানে কি, -90, দেখো ঘড়ির কাঁটার তুমি এই দিকে চলে গেলে হবে না, মাইনাস যেহেতু চিহ্ন আছে তাই তোমার ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। দেখো একই অবস্থানে পৌঁছেছো,
তাই জন্য জ্যামিতিকভাবে তো এই দুটো কোণ একই। ত্রিকোণমিতিক কোণ কি 360 ডিগ্রি হতে পারে? এই বিষয়ে আমরা আলোচনা করেছি, হ্যাঁ হতে পারে। যদি দুবার ঘুরিয়ে দাও 720 ডিগ্রি হয়ে যাবে, দুবার ঘুরিয়ে আর একটু বেশি করে দাও 720 থেকে একটু বেশি হয়ে যাবে। এবার কোণের ষষ্ঠিক মানকে কিভাবে বৃত্তীয় মানে রূপান্তর করব আমরা জানার চেষ্টা করি। দেখো এখানে ফর্মুলা লেখা আছে যে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি মানে কত, দিয়ে থিটা ডিগ্রি মানে কত, ঐকিক নিয়মে করেছে বা ফর্মুলা দিয়ে করেছে, তোমরা ঐকিক নিয়মে করলেও হবে। কীভাবে করবো আমরা আলোচনা করি, ঠিক আছে। ডিগ্রি মানকে বৃত্তীয় মানে রূপান্তর কিভাবে করব, আজ আমরা অঙ্কগুলো দেখি। এখানে 60 ডিগ্রি, 135 ডিগ্রি, -150 ডিগ্রি, 72 ডিগ্রি, 22 ডিগ্রি 30 মিনিট, -62 ডিগ্রি 30 মিনিট, 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। দুটো দাগ থাকলে তা আমরা সেকেন্ড বলবো, একটা দাগ থাকলে মিনিট, ডিগ্রি থাকলে ডিগ্রি চিহ্ন তোমরা যদি জানো, ঠিক আছে। এবার কিভাবে আমরা করব, 60 ডিগ্রি মানে কত রেডিয়ান আমরা জানার চেষ্টা করি, বা 135 মানে কত আমরা জানার চেষ্টা করি। এখানে তোমরা আগেই জানো যে পাই রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রি, পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। এবার 60 ডিগ্রি মানে কত রেডিয়ান আমাকে বার করতে হবে, তাহলে যেটা আমাকে বার করতে পারে, ধর ডিগ্রি থেকে আমাকে রেডিয়ানে বার করতে পারে, তাহলে ডিগ্রিটা আমি এখানে বাঁ দিকে লিখে ফেললাম। 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি মানে কত, পাই বাই 180 রেডিয়ান। 180 ডিগ্রি মানে কত, 180 ডিগ্রি না 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে কত, দুদিকে 60 দিয়ে গুণ করে দিলাম, পাই বাই 3 রেডিয়ান। ধরো 135 মানে কত, 1 ডিগ্রি মানে 1 ডিগ্রি মানে পাই বাই 180, 135 মানে হচ্ছে পাই বাই 180, 180 ডিগ্রি নাই কিন্তু ডিগ্রিটা আমার এখানে আছে, এখানে ডিগ্রি এখানে আছে, এপারে আনিনি এখনো, তাহলে হচ্ছে 135 লিখে ফেললাম। 135 কাটাকুটি করি, 45 3 135, 45 4 180, 3 পাই বাই 4 রেডিয়ান। এভাবে আমরা কনভার্ট করব। এবার ডিগ্রি মিনিট মানে কি, ডিগ্রি আর মিনিট, ডিগ্রিকে তুমি ঘন্টার সঙ্গে ইকুইভ্যালেন্ট ভাবতে পারো কনসেপচুয়ালি, আর মিনিট মানে ঘড়িতে আমরা হিসাব করো জানো যে 60 ডিগ্রি, 60 মিনিটে আমরা 1 ঘন্টা যেমন বলি, এখানে কী বলবো 60 মিনিটে 1 ডিগ্রি। আবার 60 সেকেন্ডে আমরা 1 মিনিট বলি, এখানেও 60 সেকেন্ডে 1 মিনিট, একই রকম কনসেপ্ট। প্রথমে আমরা যদি মিশ্র দেওয়া থাকে 22 ডিগ্রি 30 মিনিট, তোমরা আমরা প্রথমেই 22 ডিগ্রিতে কনভার্ট করে নেব। যেমন তোমাদের ক্লাস 6-এ পড়েছো 5 ফুট 4 ইঞ্চি সঙ্গে 4 ফুট 10 ইঞ্চি যোগ করবে। ধরো তোমরা কী করতে, সবকটা একই রকম কনভার্ট করে নিতে অনেক সময়। ধরো বললাম 5 ফুট, ধরো 5 মিটার আর 10 সেন্টিমিটার যোগ করবে, তুমি কী করতে, প্রথমে সবকটাকে হয় মিটারে করতে না সেন্টিমিটারে করতে, তারপরে যোগ করতে, না যোগ করলে ভুল হয়ে যাবে। তেমনভাবে এখানে ডিগ্রিটাকে আমরা মিনিটটাকে আমরা ডিগ্রি কনভার্ট করবো, বা সেকেন্ড থাকলেও আমরা সেটাকে ডিগ্রি কনভার্ট করব। 30 মিনিট মানে দেখছো 30 মিনিট মানে কত, 30/60 মানে হাফ ডিগ্রি। তাহলে এখানে কত আছে 22 ডিগ্রি, আর এখানে হচ্ছে হাফ ডিগ্রি, মোট কত যোগ করলে আমরা পাবো হচ্ছে 22.5 ডিগ্রি বা 45/2 ডিগ্রি। দিয়ে আমরা আগের মতোই করব, যে যেমন এইটাকে যদি আমি কনভার্ট করি কি পাবো,
এটাকে যদি আমি লিখি যে 180 ডিগ্রি হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, আর 45/2 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180 ইন্টু 45/2, কাটাকুটি করলে 45×4 = 180, পাই/8। ঠিক আছে, পাই/8 হচ্ছে রেডিয়ান। বাকিগুলো একইভাবে করবো। এখানে দেখো 30 ডিগ্রিটাকে আমরা প্রথমে ডিগ্রি কনভার্ট করি, 30 মিনিটটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করেছি হাফ ডিগ্রি দিয়ে, 62 ডিগ্রি আর হাফ ডিগ্রি মানে মাইনাস 125/2 ডিগ্রি, সেটাকে একইভাবে আমরা কনভার্ট করেছি। এইগুলো দেখো, এখানে দেখো 52 মিনিটকে প্রথমে আমরা যদি ডিগ্রিতে কনভার্ট করি 13/15 ডিগ্রি, আর 30 সেকেন্ডটাকে আমি ডিগ্রিতে কনভার্ট করতে যাই, তাহলে আমরা 3600 দিয়ে ভাগ করতে হবে, দিলে আমরা পাবো 120, 1/120 মানে 1/120 মানে ডিগ্রি। 3টি যোগ করে দিলাম, 52 জায়গায় 52 মিনিটের জায়গায় এত ডিগ্রি, 30 সেকেন্ড হচ্ছে এত ডিগ্রি দিয়ে যোগ করলাম, করে আমরা এটা পেতে পারি। একইভাবে বাকিগুলো আমরা শিখে ফেললাম। আশা করি তোমাদের মধ্যে আর কোনো ডাউট থাকার কথা না। আর যদি ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে।